নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাণ্ড কাটিগড়ায়। দুপক্ষের হামলায় প্রাণ গেল দুজনের। চা বাগানবাসীর প্রতি অবিচারের প্রতিবাদে আজ বড়খলার লালবাগ চা বাগানে গণ আন্দোলন, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসির, রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ। 16 তারিখ থেকে শুরু হচ্ছে মিডিয়া ক্রিকেট। শিলচর ডিএসএতে হবে সাংবাদিকদের মেগা ইভেন্ট। এবারে সংবাদ বিস্তারিত। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাণ্ড ঘটল কাটিগড়ার খেলমায়। দুপক্ষের হামলায় প্রাণ গেল দুজনের, এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার পুরনো জমি বিবাদকে নিয়ে গুমরার খেলমায় দুই পক্ষের মধ্যে সংঘটিত হয় তুমুল মারপিট। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিট হত দুই গুমরায়। মারপিটে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব নামের দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীদের মতে কালাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে অপরের উপর আক্রমণে হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। রাজু বৈষ্ণব, মহেন্দ্র বৈষ্ণব তারা রাখছে কয়েকজনে। আজকে তারা বিলের বাঁধ ছাড়ার জন্য গেছিল পূজা দিত। আর পূজা দেওয়ার সময় বিপার্টিরা তারা চারিদিকে দা বললম লইয়া গিয়ে আমার বাইরে জায়গাত মারি দিয়েছে। রাজু বৈষ্ণব রাস্তাত মারা গেছে, বাকি কয়েকজন আছে মেডিকেল গেছে। কয়জন মারা গেছে? রাজু বৈষ্ণব মেডিকেল রাস্তাত মারা গেছে। আর কে মারা গেছে? দুইজন মারা গেছে। আরেকজনের নাম কি? ধীরেন্দ্র বৈষ্ণব। রাজু হসপিটালে আনার পরে কি হয়েছিল? হসপিটালে আনার পরে ডেট ডুবিয়া হয়েছে আমার ভাই ধীরেন্দ্র বৈষ্ণব। যারা মারছে রামসুন্দর বৈষ্ণব, গজসুন্দর বৈষ্ণব, জয়সুন্দর বৈষ্ণব, ঠাকুরধন বৈষ্ণব, নারায়ণ বৈষ্ণব, হরিসুন্দর বৈষ্ণব, তারপরে আর দু তিনজন আছে, সবের নাম আমি বলে দিচ্ছি। তার মধ্যে প্রায় 10 জন 12 জন তো বিচারের রায়ে তারা সব পাইছে। ভাইয়া আজকে গেছে তারা দিন চালার জন্য বান পূজা দিত। আর পূজা দেওয়ার সময় তারা শত্রু থেকে বেরিয়ে তারা যারা মারছে। লালবাগ নিচ লেনের চা বাগানবাসীর প্রতি অবিচারের প্রতিবাদে আজ বড়খলা নির্বাচনী এলাকার লালবাগ চা বাগান এলাকায় গণ আন্দোলন শুরু হয়েছে। অসম সরকার কর্তৃক একটি মডেল হাই স্কুল মঞ্জুর করা হয়েছিল এবং সেই অনুযায়ী সমীক্ষা সম্পন্ন হয়েছিল এবং স্পটটি নিচ লেনে অবস্থিত ছিল। ওই এলাকার চা বাগানের শ্রমিকরা প্রস্তাবিত মডেল বিদ্যালয়ের জন্য জমি দান করতে প্রস্তুত ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এবং স্থানীয় বাসিন্দাদের কোনো তথ্য না দিয়েও যথাযথ জরিপ ও ঘটনাস্থল যাচাই বাছাই শেষে রাতের আধারে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কর্তৃক প্রকৃত স্থান থেকে অনেক দূরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সম্প্রতি এটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যাশ্চর্য এবং মর্মান্তিক ছিল এবং সমগ্র চা বাগান সম্প্রদায় বিপর্যস্ত হয়ে পড়ে এবং বিস্ফোরণ দৃশ্যমান ছিল। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি কেন্দ্রীয় কমিটি এবং ইয়াসি বড়খলা অ্যাসেম্বলি কমিটি যৌথভাবে বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরেছে এবং আজ সেখানে প্রায় 1000 স্থানীয় মানুষের উপস্থিতিতে একটি নাগরিক সভার আয়োজন করা হয়। অখিল ভূমিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সহ সাধারণ সম্পাদক সন্দীপ শীল, ইয়াসি বড়খলা বিধানসভা কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুর্মী, রাজু রিকিয়াসান, নীলিমা ভূমিজ, মেঘনাথ ব্যক্তি, রামু প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তারা এই ধরনের ষড়যন্ত্র এবং অবিচারের উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং অসম সরকার এবং বিশেষ করে কাছাড় জেলা কমিশনের কাছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার এবং লালবাগ নিচ লেনে মডেল হাই স্কুলটি যেখানে জরিপ করা হয়েছিল সেখানে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনরায় নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন। যেহেতু 40% বাসিন্দা লালবাগের নিচ লেনে বাস করেন, তাই লালবাগের জনসংখ্যার মাত্র 20% সহ সম্প্রতি সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তার জায়গায় নিচ লেনে প্রস্তাবিত মডেল স্কুলটি নির্মাণ করার সময়ে প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা সম্প্রতি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা কমিশনার কাছাড়ের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং ইয়াসি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী, অসমের শিক্ষামন্ত্রী, কাছাড়ের জেলা প্রশাসকের কাছে আরেকটি স্মারকলিপি জমা দেবেন আগামীকাল এই ইস্যুতে। এই অন্যায় পর্যালোচনা করে পুনরায় সিদ্ধান্ত না নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে ইয়াসি শীঘ্রই কঠোর আন্দোলনে নামবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিক্ষা নিয়ে কথা বলছে,
এখানে কোনো রাজনীতি নেই, এখানে কিচ্ছু নেই, কোনো ধর্মের ব্যাপার নেই। আজকে প্রত্যেক মা বোনরা যারা পুরুষরা এসেছেন শুধু শিক্ষার ক্ষেত্রে কথা বলছেন, শিক্ষার ব্যাপারে কথা বলছেন, যে ওদের কচিকাঁচা ওদের বাচ্চারা আছে শিক্ষা নিতে পারে, এবং যে শিক্ষার অধিকারটা বিগত সরকার দিয়ে গিয়েছিল, আপনাদের একটা অধিকার দিয়ে গিয়েছিল শিক্ষা নেওয়ার, প্রত্যেকে গরিব দুঃখী সবার অধিকার আছে শিক্ষা নেওয়ার। আজকে সেই সুবাদে আজকে একটা স্কুল, মডেল স্কুল লালবাগে নিচ লাইনে দেওয়া হয়েছিল, যেটা একটা খুব খুশির ব্যাপার ছিল, আনন্দের ব্যাপার ছিল, যে আপনাদের কচিকাচারা আজকে যারা 4-5 বছর আছে ওরাও তো আগামীতে হাই স্কুলে পড়বে, ওদের ভবিষ্যতে চিন্তা করে এখানে সবাই উৎসাহিত ছিল। আমাকে শুনতে ভালো লাগলো যে এখানে জমি দেওয়ার জন্য অনেক লোকরা উদ্যোগ নিয়েছিলেন যে আমরা স্কুলের জন্য জমি দেবো। যদি জমি দেওয়া হচ্ছে, এখানে সার্ভে হয়ে গেছে, সরকার টাকা দেওয়ার জন্য রেডি আছে, এরপরে নিচ লাইন থেকে সরিয়ে স্কুলটাকে উপরে কেনে নেওয়া গেল, এখানে একটা নিশ্চয়ই চক্রান্ত আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা এখানে এসেছি, আমরা ইয়াসি ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল এনজিওর পক্ষ থেকে আমরা চাই আপনাদের যারা কচিকাচারা, আপনাদের যারা ছাত্রছাত্রীরা, ওরা শিক্ষাটা সুন্দরভাবে গ্রহণ করুক। আজকে আমি বাড়ি থেকে বের হয়ে যদি স্কুল যেতে পারি, তাহলে আমি রোজ স্কুল যাব। যদি আমার স্কুলটা 10 কিলোমিটার দূরে থাকে, আমি আজকে গেলে কালকে যাব না, কালকে গেলে পরশু যাব না, কালকে আমার পায়ে ব্যথা করবে, কালকে আমি গাড়ি পাবো না, বৃষ্টি হলে যেতে পারবো না, জল হলে যেতে পারবো না। কিন্তু আমার বাড়ির সামনে যদি থাকে স্কুলটা, আমি জোর হলেও আমি গিয়ে স্কুল অ্যাটেন্ড করতে পারবো, স্কুল যেতে পারবো। তাই আমাদের উচিত যে স্কুলটা এমন জায়গাতে হোক যেখানে বেশিরভাগ লোকরা স্কুলে যেতে পারবে। যেখানে দেওয়া হয়েছে স্কুলটা, আমরা কারো বিরোধিতা করছি না, আমাদের কথা হচ্ছে যদি 20% মানুষ যেখানে আছে সেখানে স্কুল দেওয়ার পরে যদি 80% মানুষকে কষ্ট করে 7 কিলোমিটার যেতে হয়, তো সেই স্কুলটা যদি 80% মানুষের কাছে দেওয়া হয়, তাহলে তো 20% মানুষকে আসতে হবে, এখানে সবার সুবিধা হবে। এখানে আজকে যে রাস্তার অবস্থা, প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আজকে ভালো লেগেছে আপনারা গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার জন্য একটা আন্দোলন করছেন, আপনারা আবদার করছেন, সরকারকে কাগজে মিনতি করছেন, এবং আমাকে ইন্দ্রজিৎ বলল যে আপনাদের স্বাক্ষর করা একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি ডিসি মহোদয়কে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী সবসময় গরিবের কথা বলেন, আমরা আশাবাদী আজকে এই গরিব জনসাধারণ যারা আজকে এখানে জমায়েত হয়েছে, যে ওদের বাচ্চারা শিক্ষা নিতে পারবে সুন্দরভাবে, এই দাবি নিয়ে এই কথাটাও কর্ণপাত উনি করবেন। এবং যিনি শিক্ষামন্ত্রী আছেন উনি বুঝবেন যে শিক্ষার অধিকার বিগত সরকার দিয়ে গেছে, আজকে যদি এখানে স্কুল দেওয়া না হয়, শিক্ষা থেকে এখানে কচিকাচারা বঞ্চিত হবে। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, আমরা নিজের অধিকার নিয়ে কথা বলছি, আমরা হক নিয়ে কথা বলছি। আমরা চাই আপনাদের এই আওয়াজটা, আমাদের সাংবাদিক ভাইরাও আছেন এখানে, আপনাদের এই আওয়াজটা, আমাদের এই আওয়াজটা ওদের মাধ্যমে আজকে শিলচর হয়ে, দিসপুর হয়ে দিল্লি পর্যন্ত যাও, যে আমরা যারা গ্রামবাসী লালবাগের আছি, আমরা নিচ লাইনে স্কুলটা দাবি করছি আমাদের কচিকাচাদের ভবিষ্যতের জন্য। আজকে স্কুলটা যদি হয়ে যায়, রাস্তাও হবে, স্কুল হলে কিছু দোকানপাট হবে, কিছু গাড়ি ঘোড়া চলবে, রোজগার করতে পারবে মানুষ। কিন্তু আজকে যদি স্কুলটা ডলুতে হয়ে যায়, আমরা কোনো জায়গার বিরোধিতা নেই, সেখানে হলে আমাদের আপত্তি নেই, কিন্তু যেখানে হলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই স্কুলটাকে উপভোগ করতে পারবে, যেতে পারবে, সেখানে আমরা দাবি রাখছি। আমরা ইয়াসি থেকে একটা কথা দিয়ে যাচ্ছি, আমরা মেমোরেন্ডাম কপি নিয়েছি, যে গ্রামবাসীরা স্বাক্ষরিত করে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন এবং ডিসিকে পাঠিয়েছেন। আমরা আগামীকালকে আমাদের শিলচরের টিম আছে ইয়াসির, এবং বরখলা যে টিম আছে আমাদের, ইন্দ্রজিৎ আছে, সন্দীপ আছে, রামুতারা আছে, আমরা ওদের মাধ্যমে যোগাযোগ করে আগামীকালকে এই দাবিটা আমরা আমাদের সংস্থার মাধ্যমে জেলা অধিপতি ডিসি মহাশয়কে দেব, আমরা শিক্ষামন্ত্রীকে দেব, আমরা মুখ্যমন্ত্রীকে দেব, লাগলে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দেব, যাতে আমাদের এই দাবিটা আজকে যে সভাটা করছি এটা আগামীকালকে যাতে দিসপুর পৌঁছে যায়, দিল্লি পৌঁছে যায়। নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আইনের মাধ্যমে আবেদন করলে সেই ব্যক্তির সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে সর্বত্রই। সিএএ বলবৎ হওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন ও সংশয় ঘুরপাক খাচ্ছে জনমনে। বিষয়টি সিআরপিসির তরফে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে সিএএ এর আবেদন থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তারা। সংস্থার কর্মকর্তারা জানান, যাদের নাম এনআরসিতে
এসেছে তাদের চিন্তা নেই, কিন্তু যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তাদের উপযুক্ত নথিপত্র সহ চিন্তা ভাবনা করে আবেদন করার কথা জানিয়েছেন সিআরপিসির কর্মকর্তারা। এদিকে ভারতীয়দের হেনস্থা না করে নিঃশর্তে নাগরিকত্ব প্রদানের দাবিতে এদিন রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শীঘ্রই সিএএ এর বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে সিআরপিসি স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, হিল্লোল ভট্টাচার্য, অজয় রায় ও তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা নিয়ে আন্দোলন শুরু হয় বিভিন্ন জায়গায়, সে সময় আমরা একটা যথাসাধ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলাম এবং আমি মোটামুটি 7.5টা আরেকবার বলছি, পুনরাবৃত্তি হয়তো হয়ে যাবে, কিন্তু এটা আমাদের স্পষ্ট বক্তব্য যে এই ধরনের আইন হওয়া উচিত নাগরিকদের হেনস্থা করার জন্য নয়। নাগরিক কারা, তাদের প্রতি রাষ্ট্রের কর্তব্য আমরা আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে চাইছি। যারা রাষ্ট্রপ্রধান তাদের এবং যারা সেই বিধিগুলোকে, নিয়মাবলীকে বাস্তবে পরিণত করবেন তাদেরও, যে কোনো অবস্থাতেই একটা রাষ্ট্রের চরিত্র, তার ইতিহাস, তার পরম্পরাকে ভুলে যাওয়া চলে না। এবং আমাদের এরকম যেন মনে না হয় যে আইন যেটা হচ্ছে এটা বিশেষ কিছু ভাষাগোষ্ঠী অথবা ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য রেখে তাদের ক্ষতি করার জন্যে আয়োজন করা হচ্ছে, তাহলে গণতন্ত্রেরই তো কোনো মানে থাকে না। ওরা যেটা বলেছেন আমার সহযোগীরা, তার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা বলবো, যেটা কিশোরও বলেছেন, যে আপাতভাবে আমাদের প্রাথমিক পাঠে মনে হয়েছে যে যেটা গত পরশুদিন আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, তার সঙ্গে এর আগে 2019 সালের যে আইনের কথা সে বলল, তার মধ্যে সঙ্গতির যথেষ্ট অভাব আছে। তাহলে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের মনে, অনেকের মনে দ্বিধা আছে, সংকোচ আছে, প্রশ্ন আছে, এইগুলোর নিরসন কে করতে পারে? নিরসন করতে পারে একমাত্র আমাদের সর্বোচ্চ যে ন্যায়ালয়, মানে সুপ্রিম কোর্ট, তা অর্থাৎ সুপ্রিম কোর্টের বিজ্ঞ যে প্রধান বিচারপতি সহ অন্য বিচার বিভাগের মধ্যে যারা আছেন, তারা অন্তত এটা প্রথম কথাটা এটাই বিবেচনা করুন যে এটা আমাদের ভারতের পবিত্র সংবিধান সম্মত কিনা। সংবিধানের যে মূল প্রিন্সিপলস, কার্ডিনাল প্রিন্সিপলস, এটার সঙ্গে যদি সংগতিপূর্ণ না হয়, তাহলে আমরা নিশ্চয়ই একটা পুনর্বিবেচনার কথা বলতেই পারি। বিভিন্ন বলা হয়েছে, আমি আইনের লোক হয়ে এই যে ফর্মগুলা ফিল আপ করা খুবই কষ্টকর এবং এটা কনফিউজিং, এবং সেই অবস্থায় আপনার নাগরিকদের কী অবস্থা হবে আপনি দেখেন। আই সাপোজ দেখেন ফর্মটা আমরা ফিল আপ করে জমা দিলাম, কোনো কারণবশত আমাদের এই ফর্মটাও আপনার গ্রহণ করা হলো না। সেই অবস্থায় দেখবেন যদি কোনো কেউরের সহিত ইনিমিটি থাকে, শত্রুতা থাকে, সেই ব্যক্তি যে যার সঙ্গে ইনিমিটি আছে সে তো কমপ্লেন করতে পারে, সে এফআইআরও করতে পারে যে তুমি বাড়িটা পরিষ্কার, তুমি বিদেশি নাগরিক, তুমি ভারতবর্ষে আসামের রাজ্যে এখানে বসবাস করছো, তুমি পাসপোর্ট অ্যাক্ট ভায়োলেশন করতেছো, সিটিজেনশিপ অ্যাক্ট ভায়োলেশন করছো, সেই মতে পাসপোর্ট অ্যাক্টও ভায়োলেশন করলে আপনার যদি জেলও প্রেরণ করা হয়, সেটার শাস্তির বিধান হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স আপনার শাস্তি, এর উপরে 10 বছর পর্যন্ত হইতে পারে। সেই সব আমি দেখলাম, যেটা আমি রুলস থেকে আমি যেটা আমার পড়িয়ে যেটা বুঝলাম, সেইটা বড় ক্রিটিক্যাল অবস্থা, এটা কনফিউজিং, এবং সাধারণ মানুষের কাছে সেটা বোঝান, এমনকি শিক্ষিত মানুষের রেগুলার এই ফর্মগুলো যদি ফিল আপ করতে যায়, অনেক তথ্য সংগ্রহ করা খুবই দরকার। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত দ্বাদশ মিডিয়া ক্রিকেট ফেস্ট আগামী 16 মার্চ শনিবার শিলচরের সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে শুরু হচ্ছে। 5 দলীয় এই আসরের টাইটেল স্পন্সর থাকছেন নেচার পিওর। আজ স্টেডিয়াম কমপ্লেক্সে বাক্সের কেন্দ্রীয় কার্যালয়ে টুর্নামেন্টের ক্রীড়াসূচি চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেকটি দল 2টি করে লিগ ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই ফ্ল্যাট লিগ থেকে 4টি দলকে সেমিফাইনালে দেখা যাবে। পঞ্চম দলটি গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। উদ্বোধনী দিনে একটি মাত্র ম্যাচ থাকছে। এতে অরুণাচল এসএস নিউজ
রকার্স খেলবে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। রবি ও সোমবার থাকছে 2টি করে ম্যাচ। রবিবারের প্রথম ম্যাচে রুবিকা প্রেস ফাইটার্স এবং এবি কালোয়ার খবর হিরোজ। দ্বিতীয় ম্যাচে খেলবে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স এবং জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমরা মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু করতে চলেছি এবং এবার এই মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হবে আগামী 16 মার্চ। আমাদের টাইটেল স্পন্সরে রয়েছেন নেচার পিউর। নেচার পিউরের 2 কর্ণধার দেবাশিস স্বামী এবং দেবজ্যোতি স্বামী এবার স্পন্সরের ডালি নিয়ে আমাদের সামনে এগিয়ে এসেছেন। এবছর আমাদের ফরম্যাটে কিছুটা রদবদল করা হয়েছে। আপনারা সবাই জানেন যে 2013 সাল থেকে মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হয়েছিল এবং 2013 থেকে 2017 পর্যন্ত মিডিয়া ক্রিকেট ফেস্টটা হয়েছিল হাউস ভিত্তিক এবং 2018 সাল থেকে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। আমরা লটারির মাধ্যমে 5টি দলের খেলোয়াড়দের নির্বাচন করা হয়। তো 2018 থেকে 2023 এই কয়েক বছরগুলিতে দল সংখ্যা ছিল 6। 4টি দল তৈরি করা হতো শিলচর থেকে এবং হাইলাকান্দি থেকে 1টি দল এবং করিমগঞ্জ থেকে 1টি দল ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে পার্টিসিপেট করত। এবছর আমরা 5টি দল গঠন করা হয়েছে, সবগুলিকে শিলচর থেকে গঠন করা হয়েছে এবং হাইলাকান্দি এবং করিমগঞ্জের যে মিডিয়া বন্ধুরা তারা এই লটারির অন্তর্ভুক্ত হয়েছে। এখন আরেকটি ব্যাপার হলো যে এবছর যে লটারির মাধ্যমে যে 65 জন খেলোয়াড় অংশ নিয়েছেন, এই 65 জন খেলোয়াড় কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। ফ্রেশ রেজিস্ট্রেশন হয়েছে। এবার এই ফ্রেশ রেজিস্ট্রেশনের মাধ্যমেই 5টি দল গঠন করা হয়েছে এবং আমরা লটারি পর্বটা করেছিলাম গত 10 মার্চ ইচকোলা অ্যাথলেটিক ক্লাবে এবং যে 5টি দল অংশ নিচ্ছে সেই জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স, খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স, অরুণাচল নিউজ রকার্স, এবি কালোয়ার খবর হিরোজ এবং রুবিকা প্রেস ফাইটার্স। প্রথম ম্যাচ হবে 16 মার্চ। প্রত্যেক দিন 2টো করে ম্যাচ হবে। 16 তারিখ 2টো, 17 তারিখ 2টো এবং 18 তারিখ। আর এই 5টি দলের মধ্যে খেলা হবে লিগ ভিত্তিক। প্রত্যেকটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রথম 4টি দলকে নিয়ে হবে সেমিফাইনাল, তারপরে ফাইনাল হবে 16 মার্চ। এবং আমরা চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি ছাড়াও আমরা দিচ্ছি ফেয়ার প্লে ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট উইকেট কিপার, বেস্ট ফিল্ডার এবং প্রত্যেকটি পুরস্কারই ট্রফির সঙ্গে নগদ অর্থও থাকছে এবং প্রত্যেক দিন ম্যান অফ দ্য ম্যাচ যে পুরস্কারটি দেওয়া হবে সেটা ট্রফির সঙ্গে একটা টোকেন প্রাইজ মানিও দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক দিন আরও 3টি পুরস্কার থাকছে, মানে ম্যান অফ দ্য ম্যাচ ছাড়াও আরও 3টি পুরস্কার। সেটা হলো সুপার সিক্সার, সুপার এন্টারটেইনার এবং ম্যান অফ দ্য মোমেন্ট। এই 3টি পুরস্কার কেবল ট্রফি থাকছে, এগুলোর সঙ্গে কোনো পুরস্কার অর্থ থাকছে না। আমাদের টাইটেল স্পন্সরের কথা আমরা বললাম। টাইটেল স্পন্সরের পাশাপাশি আমাদের আরও কিছু কো স্পন্সর হিসেবে রয়েছে। সেটা হলো আমাদের ড্রিঙ্কস পার্টনার বরাক একোয়া, এটা এগিয়ে এসেছেন দিলু দাস। হসপিটাল পার্টনার হিসেবে রয়েছে সাউথ সিটি, আমাদের শুভাকাঙ্ক্ষী মৃদুল মজুমদার এবারও হসপিটাল পার্টনারের ডালি নিয়ে এগিয়ে এসেছেন। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে চক্কেশ্বরী, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন জয় বর্দিয়া মহাশয়। তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও মাঠ প্রতি বছর পিচ এবং মাঠকে সাজিয়ে তোলার ব্যাপারে আমাদের খেলার জন্য উপযুক্ত করে তোলার ব্যাপারে আমাদের খুব সহযোগিতা করে থাকেন ক্রীড়া সংগঠক চন্দন শর্মা, বাক্সেরও একজন শুভাকাঙ্ক্ষী। এবছরও ফিল্ডের ইনচার্জের দায়িত্বে রয়েছেন তিনি। প্রত্যেক বছর আমাদের টুর্নামেন্ট চলাকালীন একজন টুর্নামেন্ট ফিজিও আমরা রেখে থাকি, ফিজিও থাকেন, সেই দায়িত্বটি পালন করে থাকেন রাহুল চক্রবর্তী। এবছরও তিনি টুর্নামেন্ট ফিজিও হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও প্রত্যেক দিন হেলথ ডিরেক্টরেটে একটি মেডিকেল টিম আমাদের মাঠে উপস্থিত থাকবে।
কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো সহযোগিতা তারা করে থাকবেন। সোমবার সকালে জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স এবং এবি কালোয়ার খবর হিরোজের ম্যাচ। এদিন দুপুর 12:30টায় লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে রুবিকা প্রেস ফাইটার্স এবং অরুণাচল এসএস নিউজ রকার্স। মঙ্গলবার দুটি সেমিফাইনাল, এতে শীর্ষে থাকা দল 4 নম্বর দলের বিপক্ষে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল পরস্পরের মোকাবিলা করবে। 20 মার্চ ফাইনাল ম্যাচ, তবে এর সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। আয়োজকরা ফ্লাড লাইটে ফাইনাল করানোর ভাবনায় রয়েছেন। টাইটেল স্পন্সর ন্যাচার পিওরের পক্ষ থেকে এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেবাশিস স্বামী ও দেবজ্যোতি স্বামী। তারা এই মিডিয়া ক্রিকেট ফেস্টের সঙ্গে জড়িত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া ম্যাচের ব্যাপারটা হলো গিয়ে ম্যাচ প্রত্যেকদিন সকালে, যেহেতু এখন গরমের সিজন, আমরা চেষ্টা করব সকাল সকাল যত তাড়াতাড়ি শুরু করা যায়, না হলে দুপুর দিকে যে সেকেন্ড ম্যাচ থাকে একটু কষ্ট হবে। এই জন্য আমি অনুরোধ করবো আজকের প্রেস মিট থেকে যাতে যে টিমগুলো রয়েছে যাতে সময় মতো ওনারা মাঠে উপস্থিত থাকেন। তো প্রথম ম্যাচটা একদম শার্প 9 AM স্টার্ট হবে, এই জন্য 1:30টার সময় রিপোর্টিং থাকবে। 8:45-এ আমরা টস করে নেব, ঠিক আছে? 9টার থেকে ম্যাচ শুরু করতেই হবে, না হলে 12টার ভিতরে শেষ করা যায় না, এবং পরবর্তী 12:30 থেকে সেকেন্ড ম্যাচ শুরু করতে হবে। নাহলে কি দুপুরের ম্যাচে যে থাকে সেকেন্ড ম্যাচ একটু কষ্ট হয়ে যাবে, কারণ মার্চ মাস গরমের দিন একটু অসুবিধা হবে, যেহেতু আমরা এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না, সবাই প্রাক্তন খেলেছি আমরা প্রাক্তন। হ্যাঁ ম্যাচের ওভারটা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা জানি আমাদের লিগ ম্যাচগুলো হয় 15 ওভারে 15-15, এবং সেমিফাইনাল পর্যন্ত 15-15 থাকে, শুধু ফাইনালটা হয় 20-20। কারণ ওই আগে যেটা বললাম, আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার এখন রেগুলার নাই, আমরা আগে খেলেছি প্রফেশনাল, কিন্তু এখন সবাই আমরা মানে এখন বয়স্ক হয়ে আমাদের টুর্নামেন্টে মানে 25-26 থেকে নিয়ে একদম 56-57 পর্যন্ত এইজের পার্টিসিপেন্ট আছে আমাদের রাজকুমার। হ্যাঁ 60 প্লাস রাজকুমারটা 60 কিছু। ও আমি তাই না ধরছি 57। হ্যাঁ রাজকুমারদা এবং শান্দা সিনিয়র মোস্ট দুইজন। হ্যাঁ তো ওনারা আমরা অ্যারাউন্ড 60। ম্যাচ পরিচালনার বিষয়টা আমরা ডিএসএ এর যে বিভাগ আছে, আম্পায়ারিং বিভাগ, ওনারা দেওয়া হয়েছে। এবং ক্রিক হিরোজে আমাদের লাইভ স্ট্রিমিং হবে, আমাদের ম্যাচের যে স্কোরিংটা, এটা ম্যাচ স্কোরিংটা আপনারা ক্রিক হিরোজে দেখতে পারবেন সরাসরি। বাক্স সভাপতি রতন দেব, সচিব বিশ্বনাথ হাজাম, সহসচিব অভিজিৎ ভট্টাচার্য, টুর্নামেন্ট ডিরেক্টর দ্বিজেন্দ্রলাল দাস ও বাক্সের প্রতিষ্ঠাতা সভাপতি রিতেন ভট্টাচার্য এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সঞ্জয় রায়, বিশ্বনাথ হাজাম ও দ্বিজেন্দ্রলাল দাসকে নিয়ে 3 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রয়েছে একটি আয়োজক কমিটি। এতে সংস্থা সদস্যদের মধ্যে দেবাশিস সোম, জাকির হোসেন, যিশু শুক্লবৈদ্য, রাহুল চক্রবর্তী, তাজউদ্দিন, সঞ্জীব সিং, কিঙ্কর দাস, বেদব্রত ব্যানার্জি প্রমুখ রয়েছেন। টুর্নামেন্টে ইভেন্ট ম্যানেজমেন্টের পার্টনার হিসেবে থাকছে চক্কেশ্বরী টেন্ট হাউস, ফিজিও হিসেবে থাকছে রাহুল চক্রবর্তী, এছাড়া উত্তম সরকার, সুজয়নাথ প্রমুখকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাক্সের উপদেষ্টারা এই টুর্নামেন্টের উপদেষ্টা কমিটিতেও রয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। বাট আমার দাদা দেবাশিস স্বামী উনি তো অলরেডি বলেই দিয়েছেন যা এক্সপ্রেস করার বা আমাদের এই টুর্নামেন্টের সাথে জোড়ার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ। তো আমাদের আশা থাকবে যদি আগামীতেও আমাদেরকে সুযোগ দেওয়া হয় বা হয়, আমরা নিশ্চয়ই থাকবো। বাস এটাই বলার ছিল, আর তো কিছু নেই। মিডিয়া ক্রিকেট, এটার পেছনে কিন্তু লেখা আছে ফেস্ট। আমরা এই ক্রিকেটটাকে যতটুকু মানে কম্পিটিশনে নেই, তার থেকে আমরা উৎসব হিসাবে বেশি দিই। মাঠে নামলে একটা কম্পিটিশন হয়েই যায়, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু আমাদের এখানে সবাই কেউ প্লেয়ার নেই, সবাই মানে নিজেদের আবেগের তাড়ি দিয়ে আসে খেলার জন্য। খেলবো, কে কতটুকু খেলতে পারে আমরা জানি না, কিন্তু আমরা খুব এনজয় করি। আর এই ক্রিকেট ফেস্টটা যার মস্তিষ্ক প্রতিষ্ঠিত, সেই দেবাশিস সোম আমাদের সামনে আছে, শুরু করেছিল কিন্তু সেই, এবং আজকের দিনে দাঁড়িয়ে তাকেও ধন্যবাদ জানাতে হয়। না হলে হয়তো আমরা এই টুর্নামেন্ট শুরুই করতাম না। শুধু এটা নয়, আমরা ফুটবল টুর্নামেন্টও করেছি, আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় খেলেছি। ইন্ডিয়া ক্লাবের সেন্টিনারিতে আমাদের একটা টিম ছিল,
এবং আমরা সেই প্রতিযোগিতায় আমরা রানার্স হয়েছিলাম। তাছাড়া বাঘ কিন্তু গুয়াহাটিতে ফুটসলে চ্যাম্পিয়ন হয়েছে, অল আসাম ফুটসলে বাঘ চ্যাম্পিয়ন হয়েছে। বাঘ এভাবে এগিয়ে যাবে, আরও অনেক এগিয়ে যাবে। এবং আমাদের যে স্পন্সররা আজকে এখানে এসেছে মিস্টার স্বামী, আমি আশা করব তারা আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন, আমরা তাদের সাহায্য পাবো। আজকেও তারা এখানে এসেছেন, আমাদের একটা স্পন্সর করছে, তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার। হাওড়াঘাট আঞ্চলিক বৈদিক বৈষ্ণব মহাসভার রজত জয়ন্তী বর্ষ পালিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হয় হাওড়াঘাট আঞ্চলিক বৈদিক বৈষ্ণব মহাসভার অধিবেশনের রজত জয়ন্তী বর্ষ এবং কার্বি আংলং জেলার অখণ্ড ভাগবত পাঠ সপ্তাহব্যাপী অনুষ্ঠান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল থেকে প্রথম দিন পাতা প্রসঙ্গ, পরিবেশ নিকাকরণ, সরাই অর্পণ, ধর্মধ্বজ উত্তোলন, স্মৃতি তর্পণ, চারারোপণ, ভাগবত শুভগম ও সংবর্ধনা, ভাগবত পাঠক সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে আঞ্চলিক কমিটির সভাপতি পদ্ম বড়ুয়া, সম্পাদক বুদ্ধেশ্বর বরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আঞ্চলিক বৈদিক বৈষ্ণৱ মহাসভাৰ পৰা আপোনালোকক সেৱা জনাইছোঁ। কাৰ্বি আংলং জিলাৰ অন্তৰ্গত হাওড়াঘাট আঞ্চলিক বৈদিক বৈষ্ণৱ মহাসভাৰ আমি ৰূপালী জয়ন্তী ভৰিত দিছোঁহি। একান্তভাৱে আমি এই 25 বছৰ কাল অখণ্ড ভাগৱত পাঠৰ বাৰ্ষিক অধিৱেশনখিনি পাতি আহিছোঁ। এইবাৰ আমি 25 বছৰ ভৰি দিয়াৰ লগে লগে আমি এটা মানক কৰিছোঁ যে আগন্তুক দিনত আমাৰ এই হৰিনামৰ ওপৰত হৃদয়ংগম কৰি উঠি অহা প্ৰজন্মসকলে আমাৰ এই ধৰ্মটোক যাতে শুদ্ধ পথত লৈ যায় তাৰ বাবে আমি অনুৰোধ জনাইছোঁ। আৰু আমাৰ হাওড়াঘাট আঞ্চলিক অন্তৰ্গত যিসকল শাখাই অতীতৰ পৰা বৰ্তমানলৈকে আমাক সহায় সহযোগ কৰি এই অনুষ্ঠানভাগি চলাই নিয়াত সহায় সহযোগ কৰিছে, তেওঁলোককো আমি ধন্যবাদ জনাইছোঁ। তাৰ লগতে আমি ধন্যবাদ জনাইছোঁ যমুনা গাঁও কৰণী শাখাৰ কৰ্মকৰ্তাসকল, বৈষ্ণৱসকলে দিনক ৰাতি কৰি, ৰাতিক দিন কৰি যি অশেষ কষ্ট কৰি এই অনুষ্ঠানভাগি সাফল্যমণ্ডিত কৰাত আমাক সহায় সহযোগ কৰিছে। প্ৰজন্মক, যুৱক যুৱতীক যাতে ধৰ্মৰ দিশত আগবাঢ়ি যায় তাৰ বাবে আমি আহ্বান কৰিছোঁ। ইয়াৰ লগতে আমি এটা সমূহীয়া শৰণ ভজন বিবাহৰ ব্যৱস্থা কৰিছোঁ। যিসকল আৰ্থিকভাৱে শোচনীয় তেওঁলোকক আমাৰ সমিতিৰ তৰফৰ পৰা বিবাহৰ নামত 600 টকাতে আমি এখন বিবাহ সম্পূৰ্ণ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যিসকল ব্যক্তিয়ে শৰণ ভজন ল'বলৈ বহু টকা চিন্তা কৰি ল'ব নোৱাৰে, আমি তেওঁলোককো লাঘৱ কৰি এজন ব্যক্তিক 500 টকাকৈ ভজনৰ নামত, শৰণৰ নামত আমি লাঘৱ কৰিবলৈ কাৰণে এটি সমূহীয়া প্ৰতি বছৰে কৰি আহিছোঁ। বৰ্তমানেও আমি সেই অনুষ্ঠানৰ জৰিয়তে কৰি যাম বুলি আশা ৰাখিছোঁ। রাধা মাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত হলো বৃহস্পতিবার। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটির শুভ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেন, ক্রিয়েটিভ উইংস এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিভারা তাদের শৈল্পিক ও সৃজনশীল সম্ভাবনাগুলি প্রদর্শন করার সুযোগ পায়। অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় দেওয়াল পত্রিকা সম্পাদনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ইংরেজি বিভাগের সকল শিক্ষক, শিক্ষয়িত্রী ও ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। The issue of the Department of English is a very fantastic one. Many articles are also preserved here. An relentless effort made by the Department of English. So I am very much thankful to the HOD and the other faculty of the Department of English and the students of the college. Those who have given their relentless effort to publish this issue of the departmental wall magazine. This is actually a platform to write something new, and I hope that in near future this will be a big one, and many other more issues will be included in this spring issue. So it's a very small space, so many articles are not been preserved in this spring issue.
I hope that this will be a greater one in the near future and more articles will be published by the research students of this college, and in that way STEAM issue will be continued. And I am again thankful to the Department of English and their relentless effort, and the students, those who contributed to publish this World magazine. Thank you all. শিলচর নাজিরপট্টির রূপম কার্যালয়ে 43তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রূপমের সহসভাপতি রাজকুমার পাল, সাধারণ সম্পাদক নিখিল পাল, নাটক প্রতিযোগিতার সম্পাদক সুভাষ বর্মন প্রমুখ। আগামী 16 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শিলচর বঙ্গভবনে বিভিন্ন জায়গার নাটক প্রতিযোগীরা নাটক পরিবেশন করবেন। নাটক প্রতিযোগিতার প্রাককালে আগামী 15 মার্চ বিকেল 4টায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, সংগঠন ও অন্যান্যদেরকে নিয়ে এক পথ চলা বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে আবার বঙ্গভবনে গিয়ে শেষ হবে। এ বিষয়ে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও অন্যান্যরা বক্তব্য রাখেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এমএলএ জীবন চক্রবর্তী, এমএলএ মিহির সোম, এমএলএ এমপি রাজ্যসভা সুস্মিতা দেব, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। উনিরা বলছেন, তারা রাজদীপ রায়কেও বলেছিলাম, উনিরা বলছেন যদি মানে তাদের গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম না থাকে তাহলে উনিরা আমাদের এখানে আসবেন। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে মিডিয়াদের, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। এত বছর ধরে আমাদের রূপম 42তম চালিয়ে আজকে 43তম হয়েছে, শুধু আপনাদের জন্য দর্শক হয়েছে এবং আপনারাই সব কিছু। হ্যাঁ, ভগবানকে আমরা মানি ঠিকই, এরপরে আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদেরকে আমরা আশা রাখি যে এবারও আমাদের যাতে হল ভর্তি হয় নাট্য। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাণ্ড কাটিগড়ায়, দুপক্ষের হামলায় প্রাণ গেল দুজনের। চা বাগানবাসীর প্রতি অবিচারের প্রতিবাদে আজ বড়খলার লালবাগ চা বাগানে গণ আন্দোলন, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসির, রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ। 16 তারিখ থেকে শুরু হচ্ছে মিডিয়া ক্রিকেট, শিলচর ডিএসএতে হবে সাংবাদিকদের মেগা ইভেন্ট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।